আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ফ্রি ক্লাসে। আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়ছিলাম। গতদিন শেষ করে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম আসলে হয়ে ওঠেনি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা যারা ফ্রি আছেন আশা করছি যুক্ত হবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা যদি একজন একটু কমেন্টে জানাতেন ভালো হতো। আমরা শুরু করে দেব। জাস্ট একটু আমাকে জানাবেন যে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, সব ঠিক আছে কিনা একটু জানালেই হবে। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন? আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স থেকে শিক্ষক নিবন্ধনে সবসময় প্রশ্ন হয়, একাধিক প্রশ্ন হয়। তো আমরা মোটামুটি একদম বেসিক থেকে আমরা শেখার চেষ্টা করেছি। গতদিন সর্বশেষ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমার কথা হচ্ছিল সেটি হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসের একদম শেষ দিকে আমরা পড়েছিলাম যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই দুটি আসলে একই কথা। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই দুটির অর্থ হচ্ছে যেন বা যাতে। একটু পরে আপনাদেরকে আরেকটা বিষয় বোঝাবো, সেটি হচ্ছে ইন অর্ডার টু। দেখেন, ইন অর্ডার টু, ইন অর্ডার টু আর ইন অর্ডার দ্যাট কিন্তু এক জিনিস না, হ্যাঁ, দুইটা কিন্তু দুই জিনিস। তো এখানে আমরা ইন অর্ডার দ্যাট নিয়ে কথা বলছি। ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট সো দ্যাটেরই কাজ করে, সিনোনিম আমরা বলতে পারি, দুটো একই বিষয়। আর ইন অর্ডার টু এর বিষয়টা একটু পরে আমরা জানবো, হ্যাঁ। তো দুইটাকে আবার গুলিয়ে ফেললে কিন্তু হবে না। ইন অর্ডার দ্যাট এক জিনিস, ইন অর্ডার টু হচ্ছে আরেক জিনিস। আচ্ছা, আমরা এখানে শিখেছিলাম যে সো দ্যাট যখন সেন্টেন্সে থাকে তারপর সাবজেক্ট থাকে, এবং এই সাবজেক্টের পরে সাধারণত দেখা যায় যে ক্যান অথবা মে, যে কোনো একটি থাকে, ক্যান অথবা মে থাকে। এবং ক্যান মে এর পরে আমরা পড়েছিলাম যে মোডাল মানেই হচ্ছে আমাদেরকে বেস ফর্ম ব্যবহার করতে হবে। যদি আমি ভার্ব ওয়ান লিখেছি সহজে মনে রাখার জন্য, বাট মোডালের পরে আমরা নর্মালি হচ্ছে বেস ফর্ম ব্যবহার করি। তো এখানে একটা বাক্য ছিল এরকমের যে উই ইট সো দ্যাট উই মে লিভ, যে আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। বলেছিলাম ক্যান দিয়ে আমাদের কোনো একটা কাজের দক্ষতা, স্কিল বোঝায়, আর মে দিয়ে পসিবিলিটি, সম্ভাবনা বোঝায়। সর্বশেষ আপনাদেরকে এই প্রশ্নটা দিয়েছিলাম এবং বলেছিলাম যে আই ওয়ার্ক হার্ড, যে আমি কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট, এই পাশে যখন ভার্ব টু থাকে অর্থাৎ এই পাশ যখন পাস্ট হয় তখন সো দ্যাটের যে অন্য পাশটা আছে সেই পাশেও পাস্ট হবে। যখন এই পাশে ভার্ব ওয়ান থাকে তখন এই পাশে আমরা ক্যান অথবা মে ব্যবহার করি, কিন্তু যখন এই পাশ পাস্ট হবে, ভার্ব টু থাকবে, তখন আমরা এই পাশেও পাস্ট ব্যবহার করব। অর্থাৎ ক্যান থাকলে আমরা সেটাকে কুড করে ব্যবহার করব, মে থাকলে আমরা মাইট করে ব্যবহার করব। যেমন এই বাক্যটা হতে পারে এমন যে আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, সো দ্যাট আই কুড শাইন, যাতে করে আমি ভালো করতে পারি, উন্নতি করতে পারি, এই জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। পরীক্ষার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সিকোয়েন্স অফ টেন্সের মূল বিষয়টাই হচ্ছে যে যখন এই পাশ প্রেজেন্ট ওই পাশও প্রেজেন্ট, এই পাশ যখন পাস্ট ওই পাশও পাস্ট, আমরা এটা খেয়াল করে পড়বো। আর সিম্পল কমপ্লেক্সের ক্লাসে যখন যাব তখন আপনাদের মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এই বিষয়গুলো যখন ক্লিয়ার করব তখন এক্সাক্ট এখানে আসলে কি ঘটতেছে এই বিষয়গুলো বুঝতে পারবেন। সো একটু ওয়েট করেন, আমরা ট্রান্সফরমেশনে গেলে যখন এইটার সাথে রিলেট করব তখন আরো অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে, অসুবিধা নেই। এখন ভার্ব ওয়ান থাকলে ক্যান মে, ভার্ব টু থাকলে কুড মাইট, এতটুকু আপাতত আমরা জেনে প্রশ্ন সলভ করব, ঠিক আছে। জি, অনেকে সালাম জানিয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, যুক্ত হয়েছেন আমার সাথে, অনেক ধন্যবাদ। আহ, আমরা কয়েকটা প্রশ্ন দেখি, আমরা দেখি পারি কিনা প্রশ্নগুলো। দেখেন, প্রথম যে প্রশ্নটি আছে 11তম শিক্ষক নিবন্ধনে আসছিল যে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করেছিলাম, ওয়ার্ক আছে, ভার্ব টু। সো এই পাশে যে মোডালটা দিব সেটা পাস্ট হবে। সো ক্যান ব্যবহার করার সুযোগ নাই, মে ব্যবহার করার সুযোগ নাই। সো কুড আনসার হবে। শুড নর্মালি এই পাশে হয় না, ক্যান অথবা মেয়ের থেকে কুড অথবা মাইট হইতে পারে, শুড নর্মালি হচ্ছে এই পাশে হয় না। সো আনসার হচ্ছে আমাদের বি।
পরেরটা বলছে যে উই ইট ড্যাশ উই মে লিভ, যে আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি। এখন এই যে যাতে করে আমরা বাঁচতে পারি, যাতে, যাতে ইংলিশ কি? সো দ্যাট। সো আনসার কি হবে? সো দ্যাটই হবে। আর বাকি যেগুলো আছে, ফর এখানে মিনিং আসে না, বিকজ আসে না, লেস্ট হয় না, লেস্টের পরে শুড থাকে আমরা শিখেছিলাম, এখানে তো সেটিই নাই, তাহলে সো দ্যাটই আমাদেরকে দাগাতে হবে, যাতে বা যেন অর্থে। দশম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 আসছিল যে হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, যাতে, সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, যাতে করে সে জীবন উন্নতি করতে পারে। তো হি ইজ ওয়ার্কিং হার্ড, টু শাইনিং হয় না, টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিতে পারবো না, শুধু দ্যাট লিখলে এখানে মিনিংফুল হবে না, আর অ্যাজ দিয়েও বাক্যটা আসলে মিনিংফুল হচ্ছে না। ঠিক আছে, যাতে অর্থে আমাদেরকে সো দ্যাটই ব্যবহার করতে হবে। আশা করি বুঝেছেন। এরকমের প্রশ্ন আরো আসছে, আপনারা একটু খেয়াল করে এগুলো পরে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এবার শুনেন, আমরা কি বলেছি, একটা হচ্ছে ইন অর্ডার দ্যাট। হ্যাঁ, আমরা ইন অর্ডার দ্যাটকে শিখলাম যে ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে সো দ্যাট। কিন্তু আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে ইন অর্ডার টু। ইন অর্ডার টু এটা আসলে মানে নতুন কিছু না, এটা নতুন কিছু না। ইন অর্ডার টু হচ্ছে আসলে টু দিয়ে আমরা যা করতে পারি, ইন অর্ডার টু দিয়ে আমরা তাই করতে পারি। বিষয়টা কেমন? যেমন আমি যদি বলি আপনাদেরকে যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, টু মিট রাহুল, রাহুলের সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম। একটু খেয়াল করুন, আই ওয়েন্ট দেয়ার টু মিট রাহুল, রাহুলের সাথে দেখা করতে সেখানে গিয়েছিলাম। এখন এই বাক্যটার মধ্যে যে টু আছে, আমি যদি চাই যে আমি টু লিখবো না, আমার টু লিখতে ইচ্ছে করতেছে না, আমি এই বাক্যটাই লিখবো, জাস্ট টু এর পরিবর্তে আমি এখানে বসিয়ে দিব যে ইন অর্ডার টু। ইন অর্ডার টু, ইন অর্ডার টু, দেখেন কি করেছি, আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট রাহুল, আমি রাহুলের সাথে দেখা করতে বা দেখা করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। একই কথা, আমি টু দিলে যে অর্থ আসে, ইন অর্ডার টু দিয়ে লিখলে সেই একই অর্থ আসে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে যে টু হচ্ছে এখানে টু এর পরে বেস ফর্ম বসে, ইন অর্ডার টু এর পরে বেস ফর্ম বসে, টু একটা সিঙ্গেল ওয়ার্ড, আর এটা হচ্ছে একটা ফ্রেজ। কয়েকটা শব্দ একসাথে বসলে ফ্রেজ বলি, আর যখন একটা সিঙ্গেল শব্দ আছে সেটাকে আমরা ফ্রেজ বলি না, সেটা জাস্ট একটা ওয়ার্ড। সো এইটা হচ্ছে টু আমার, টু মিট, আর ইন অর্ডার টু এটা ফ্রেজ, এটার পরও মিট বসতেছে, একই কথা একই অর্থ, জাস্ট প্রেজেন্টেশনটা আলাদা। সো ইন অর্ডার টু নতুন কিছু না, টু এর পরিবর্তে আমরা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। এই বিষয়টা একটু মনে রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আশা করছি ক্লিয়ার। আচ্ছা, কুয়াকাটা, জামালপুর, অনেক দূর দূরান্ত থেকে আপনারা অনেকে যুক্ত হয়েছেন। যদি সম্ভব হয় ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যদি আর অনেকের কাছে পৌঁছাতে পারি ভালো হয়। আসেন, আমি আশা করব যে ইন অর্ডার দ্যাট এবং ইন অর্ডার টু এর মধ্যে যে ডিফারেন্স আছে এটা আপনারা বুঝেছেন। এটি থেকে এখন পর্যন্ত নিবন্ধনে প্রশ্ন আসে নাই, বাট জেনে রাখা ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসেন, আমরা এইবার যেটা পড়বো এটা খুব ইম্পর্টেন্ট, একটু বুঝেন। আমরা ছোটবেলাতে ডিগ্রি পড়েছি, তাই না? ডিগ্রি পড়েছি, এবং ডিগ্রির বাক্যগুলোতে আমরা দেখতাম যে এস ড্যাশ ড্যাশ এস অথবা সো ড্যাশ ড্যাশ এস, এই দুটি সেন্টেন্সের মধ্যে থাকতো। এই দুটি সেন্টেন্সের মধ্যে থাকে। সেন্টেন্সগুলো অনেকটা কেমন হয়, অ্যাজ এস বা সো এস দিয়ে যেটি হয় যে সাধারণত এদের মাঝখানে একটা অ্যাজেটিভ বা অ্যাডভার্ব বসে, এগুলোর মাঝখানে সাধারণত অ্যাজেটিভ অ্যাডভার্ব বসে, অ্যাজেটিভই বেশি বসে, অ্যাজেটিভ দিয়ে আমরা বেশি বাক্য লিখি। মিনিংটা অনেকটা এমন হয়, যেমন অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, এটা অর্থ কি? দুধের মতো সাদা। অ্যাজ হোয়াইট মানে অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা। সাদা, তবে সেটা কিসের মতো? দুধের মতো। আমরা এরকম বলি যে অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর। আপনি অ্যাজ না বলে আপনি সো দিয়েও বলতে পারেন যে সো হোয়াইট অ্যাজ মিল্ক, সমস্যা নাই, অ্যাজ দিয়ে বলা যাবে, সো দিয়ে বলা যাবে। তবে আমাদের এই অ্যাজ এর ব্যবহার করার ক্ষেত্রে
একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি কি? দেখেন, আমরা জানি যে ডিগ্রি হচ্ছে 3 প্রকার, একটা পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ এবং আরেকটি হচ্ছে সুপারলেটিভ। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। আমরা জানি যে গুড, তারপর হচ্ছে বেটার, তারপর হচ্ছে বেস্ট, না? ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, এগুলো আমরা জানি। এখন এই প্রথম গুড, ব্ল্যাক, এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আমাদের প্রথমত মনে রাখতে হবে, আমরা এই অ্যাজ অ্যাস এবং সো অ্যাজ এর মাঝখানে একটু দেখেন, অ্যাজ অ্যাস এবং সো অ্যাজ এর মাঝখানে আমরা এখানে কোনো একটা অ্যাজেটিভ লিখতে পারি অথবা অ্যাডভার্ব লিখতে পারি। এখানে এখানে আপনি যেখানে লিখেন একটা অ্যাজেটিভ লিখবেন অথবা একটা অ্যাডভার্ব লিখবেন, এবং এই অ্যাজেটিভ বা অ্যাডভার্বটা অবশ্যই হতে হবে পজিটিভ হতে হবে। অর্থাৎ অ্যাজ এর মাঝখানে পজিটিভ ডিগ্রি বসে, সো এর মাঝখানে পজিটিভ ডিগ্রি বসে, এই দুটির মাঝখানে কম্পারেটিভ সুপারলেটিভ লেখা যাবে না। কম্পারেটিভ সুপারলেটিভ লেখা যাবে না, লিখলে আমাকে পজিটিভই লিখতে হবে। দ্বিতীয় কথা হলো, আমাদের এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে, নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে এই যে আপনি অ্যাজ এস এবং সো অ্যাজ ব্যবহার করবেন, এই জায়গাতে একটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আপনি সেন্টেন্সে শুধু অ্যাজ এস ব্যবহার করতে পারবেন, বাক্যটা অ্যাফার্মেটিভ হলে অ্যাজ এস হবে। কিন্তু যদি বাক্যটা নেগেটিভ হয়, সেই বাক্যে আপনি যদি অ্যাজ এস ব্যবহার করেন এটিও কারেক্ট হবে। আবার যদি আপনার ইচ্ছে হয় যে ভাইয়া আমি সো অ্যাজ ব্যবহার করব, তাতেও কোনো সমস্যা নাই, দুইটাই কারেক্ট হবে। কিন্তু বাক্যটা অ্যাফার্মেটিভ হলে আপনি সো ব্যবহার করতে পারবেন না। বিষয়টা কেমন? যেমন হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, যে সে তোমার মতোই জ্ঞানী। হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, সে তোমার মতোই জ্ঞানী। অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ মানে তোমার মতো জ্ঞানী, সে হলো তোমার মতো জ্ঞানী। এখন এই সেন্টেন্সের মধ্যে দেখেন কোনো নট, নো, নেভার, নাথিং, নেগেটিভ কোনো কিছু নাই। নেগেটিভ যেহেতু কোনো কিছু নাই, আমি বাক্যটাতে শুধু অ্যাজ অ্যাজ ব্যবহার করেছি। এখন কেউ যদি চায় যে ভাইয়া আমি যদি বাক্যটার মধ্যে হি ইজ সো ওয়াইজ অ্যাজ ইউ যদি আমি লিখি, তাহলে কি আনসার হবে? উত্তর হচ্ছে রং, এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ সেন্টেন্সের মধ্যে তো নেগেটিভ কিছু নাই। নেগেটিভ বাক্যে আপনি সো ব্যবহার করতে পারবেন, কিন্তু এই বাক্যে নেগেটিভ কিছু নাই, সো এখানে সো ব্যবহার করলে বাক্যটা ভুল হবে। এটা শুধু অ্যাজ অ্যাজ দিয়ে লিখতে হবে। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি নেগেটিভ কিছু থাকে, নেগেটিভ কিছু থাকা বলতে যেমন এই বাক্যটা দেখেন, যদি আমি এইটাকে নেগেটিভলি লিখতাম যে হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, যে সে তোমার মতো জ্ঞানী নয়, এই বাক্যটাকে আমি হি ইজ নট সো ওয়াইজ অ্যাজ ইউ আমি দুইভাবেই লিখতে পারি। কারণ সেন্টেন্সে এখন নট আছে, যেহেতু নট আছে নেগেটিভ আছে, নেগেটিভ হলে অ্যাজ দিয়েও লেখা যায়, সো দিয়েও লেখা যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আসলে এরকম কেন? আসলে ইংলিশ ভাষাটা তো আমাদের না, ইংলিশ ভাষাটা যাদের, তারা এইভাবে ব্যবহার করে, আমাদেরকেও করতে হবে। এটা এক্সাক্ট কোনো রিজন নাই, ওরা এইভাবে করে, আমাদেরও এইভাবে করতে হবে। জাস্ট আমরা যেহেতু শিখতেছি, আমাদের এইভাবে মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ হলে অ্যাজ এস, আর নেগেটিভ হলে অ্যাজ এস দিলেও কারেক্ট, সো এস দিলেও কারেক্ট, দুইটাই কারেক্ট হবে। আমার কথা বুঝতে পেরেছেন? তো ছোটবেলাতে আপনারা যখন ডিগ্রি পড়েছেন, বিশেষ করে 9-10-এ এই ডিগ্রিটা আমরা প্রথম পড়তাম, তো সেখানে এরকমের বাক্য থাকতো যে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আবার কখনো দেখতাম যে লেখা আছে যে নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি। তো আমরা মাঝে মধ্যে ভাবতাম যে অ্যাজ দিব না সো দিব, কনফিউজড হতো অনেকে। আসলে এখানে যেহেতু নো আছে, বাক্যটা নেগেটিভ, এই জন্য এখানে অ্যাজ দিলেও কারেক্ট হবে, সো দিলেও কারেক্ট হবে, আপনি যেটাই দিবেন কারেক্ট হবে, ঠিক আছে? বাট পরেরটা কিন্তু অ্যাজই হবে, পরেরটা কিন্তু চেঞ্জ করার সুযোগ নাই, খেয়াল রাখবেন। হ্যাঁ, যদি বুঝে থাকেন
আপনারা একটু বলেন তো যে এই আহ, নবম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে যে প্রশ্নটা আসছে তাহলে এর উত্তর কি হবে? এটা আবারও আসতে পারে, যদি একবার আসছিল এবং এইটা আসলে অনেকেই ভুল করবে, কারণ এটার রিজনটা অনেকেই জানে না। হ্যাঁ, এটা একটু বলেন তো আমাকে, এটার আনসার কি হইতে পারে, একটু বলেন কি হবে? নো এনিম্যাল ইজ সো বিগ। সহজ আসছে, কারণ আগে সো দিয়েই দিয়েছে। তো সো এর পরে কি বসতে পারে বলেন? বার্ড বসতে পারে না, ফ্রম হয় না, সো এর পর সাথে তো এগুলোর কোনো রিলেশন নাই, দেয়ানো হবে না। সো আনসার কি হচ্ছে? অ্যাজ দ্য ব্লু হোয়েল। বলতেছে নো এনিম্যাল ইজ সো বিগ অ্যাজ দ্য ব্লু হোয়েল। নীল তিমির মতো আর কোনো প্রাণী নাই, আর কোনো প্রাণী নাই, মানে এত বড় আর কোনো প্রাণী নাই। ঠিক আছে, নীল তিমির মতো এত বড় আর কোনো প্রাণী নাই, এটাই বলা হচ্ছে। জি, রাহেলা বিপা পাচ্ছেন, রোজা ইসলাম থ্যাংক ইউ, সিদ্রাতুল সিমরা সুন্দর নাম। আচ্ছা, আহ, আচ্ছা আশা ভাই বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই। আমরা আসলে ক্লাসে শেয়ার টেয়ার নিয়ে কথা বলতে চাই না, আমরা সময়টা কাজে লাগাই। হ্যাঁ, আশা করি আপনারা পেরেছেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে বললেন, অসুবিধা নাই। নেক্সট, আমি যেটা বলি যে মিনিং না বুঝে আপনি যত ইংলিশ শিখেন আসলে লাভ হবে না। হ্যাঁ, মিনিং বুঝবেন এবং কোনটা কিভাবে কি হচ্ছে এই জিনিসটা খেয়াল করে প্র্যাকটিসটা করলে গ্রামার শেখা হয়ে যায়। গ্রামার ওই রুল মুখস্থ করা রাত দিন এগুলো দরকার হয় না। ওকে, আচ্ছা নেক্সট আসেন। 17 আমি যে বিষয়টি আপনাদেরকে শেখাইতে চাই সেটি হচ্ছে দো অলদো। হ্যাঁ, দো আর একটা হচ্ছে অলদো। আপনারা এই দো অলদোর এই জায়গাতে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, দো অলদোর অর্থ কি? দো অলদোর অর্থ হচ্ছে যদিও, যদিও এবং সাথে কিন্তু আছে, যদিও কিন্তু। ঠিক আছে, কি বলেছি? যে দো অলদো শব্দের অর্থ যদিও কিন্তু। আমরা অনেকে আছি শুধু যদিওটা জানি, যে দো অলদো মানে যদিও, আসলে যদিও কিন্তু দুইটাই। বাংলায় যখন আমরা বলি তখন কিন্তু আমরা যেই বাক্যে যদিও ব্যবহার করি ওই সেন্টেন্সে কিন্তু চলে আসে, কিন্তু ইংলিশ সেন্টেন্সের এটা একটা বৈশিষ্ট্য যে সেখানে আমাদের বাংলার মতো দুইটা শব্দ ব্যবহার করার দরকার হয় না। সেখানে শুধু দো অলদো যে কোনো একটা লিখলেই কাজ শেষ, একটা লিখলেই হয়ে যাবে। দো অলদো যদি কোনো সেন্টেন্সে থাকে, আমাদের প্রথমত যে বিষয়টা জানতে হবে যে এই দুটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে কনজাংশন। প্রথম কথা, দুটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে কনজাংশন। কনজাংশন এবং ফ্রেজ দুইটা বিষয় একটু বোঝেন। আমরা একটু আগে যেমন সো দ্যাট এর জায়গায় আমরা ইন অর্ডার দ্যাট শিখেছিলাম না? ইন অর্ডার দ্যাট। আর একটা শিখেছিলাম ইন অর্ডার টু। একটা ছিল, আচ্ছা কোনো কারণে আমার স্মার্ট বোর্ড একটু রিস্টার্ট নিচ্ছে, একটু সময় দিবেন প্লিজ। হ্যাঁ, অনেকদিন ক্লাস নেইনি, মনে হয় এক সপ্তাহ পর ক্লাস নিচ্ছি। আচ্ছা এখন দেখা যাচ্ছে। দেখেন আমি যেটা বলছিলাম যে ইন অর্ডার টু এবং ইন অর্ডার দ্যাট, হ্যাঁ, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ইন অর্ডার দ্যাট সেন্টেন্সে ব্যবহার হয় কনজাংশন হিসেবে। দেখেন এইটা হচ্ছে একটা কনজাংশন। আর যখন আমরা ইন অর্ডার টু ব্যবহার করতেছি এটা হচ্ছে একটা ফ্রেজ। একটু জিনিসটা বোঝেন ভালো করে। হ্যাঁ, অনেক বাক্য আপনি যখন কমপ্লিট করতে যাবেন দেখবেন এটা আপনাকে অনেক হেল্প করতেছে। কনজাংশন এবং ফ্রেজের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্সে কনজাংশন ব্যবহার করি, কনজাংশনগুলো আসলে কি করে? কিছু কনজাংশন আছে যেই কনজাংশনগুলো শুধুমাত্র দুটি শব্দকে যুক্ত করতে পারে, আবার দুটি ছোট ছোট সেন্টেন্সকে বা ক্লজকেও যুক্ত করতে পারে। কথাটা খেয়াল করেন, কনজাংশনের কাজ হচ্ছে সে ওয়ার্ড, তারপরে মাঝখানে একটা কনজাংশন, তারপরে আর একটা ওয়ার্ড, এরকম ভাবে দুটি ওয়ার্ডকে যুক্ত করে।
আবার কিছু কনজাংশন আছে যে একটা সেন্টেন্স, আমি ক্লজ বললাম না, সহজ করে বোঝানোর সেন্টেন্সই বললাম, মাঝখানে একটা কনজাংশন, তারপরে আবার একটা সেন্টেন্স বা আরেকটা ক্লজ থাকে। হ্যাঁ, কোনো কোনো কনজাংশন ওয়ার্ড ওয়ার্ড যুক্ত করে, আবার সেন্টেন্স সেন্টেন্স যুক্ত করে, দুইটাই করতে পারে। আবার কিছু কনজাংশন আছে যে তারা ওয়ার্ড ওয়ার্ড যুক্ত করে না, তারা সব সময় সেন্টেন্স সেন্টেন্সকে যুক্ত করে, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকেই তারা যুক্ত করে। এরকমের কিছু কনজাংশন আছে। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি যেটার সাহায্য পাবো সেটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে যেই কনজাংশন গুলো হেল্প করে তাদের দিকে যদি আমরা একটু নজর রাখি, চিনে রাখি, তাহলে আমাদের অনেক হেল্প হবে। এরকমের অনেকগুলো আছে, যেমন আমরা দেখেছিলাম যে সো দ্যাটের এই পাশেও সাবজেক্ট ভার্ব থাকে, এই পাশেও সাবজেক্ট ভার্ব থাকে। আমরা দেখলাম যে ইন অর্ডার দ্যাট দেখলাম। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। নেটের নেটওয়ার্কের এক প্রবলেম আছে। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যেখানে ছিলাম, হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম যে যখন সেন্টেন্সে কনজাংশন থাকবে তখন আমরা আগে সাবজেক্ট ভার্ব দিব, আবার পরেও কি করব, সাবজেক্ট ভার্ব দিব। দুই পাশে আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে, ঠিক আছে। আর যখন সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র মাত্র কি থাকবে, একটা ফ্রেজ থাকবে, তখন সেন্টেন্সে আমাদের একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। বিষয়টা কেমন, আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, বিষয়টা একেবারে ক্লিয়ার হবেন আপনারা। একটু দেখেন, আপনাদের কাজ হচ্ছে এগুলো একটু চিনে রাখা, যে কোনটা কনজাংশন কোনটা ফ্রেজ, এগুলো জাস্ট একটু চিনে রাখতে হবে। চিনে রাখলে আপনারা পরীক্ষায় এগুলো কাজে লাগাতে পারবেন। বিষয়টা কেমন একটু দেখেন, কয়েকটা জিনিস একটু দেখেন। যেমন দুয়াল দো, এই যে দুয়াল দো লিখলাম যে আমরা এখানে, এই দুয়াল দো হচ্ছে কনজাংশন। সো দ্যাট কনজাংশন, ইন অর্ডার দ্যাট কনজাংশন, তারপর হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট কনজাংশন। আমরা দেখেছিলাম যে অ্যাস, সিন্স, বিকজ, এগুলো হচ্ছে কনজাংশন। এগুলো যখন সেন্টেন্সের মধ্যে দেখবো আছে, তখন আমাদের কি করতে হবে, এগুলো যেহেতু কনজাংশন, এগুলো যখনই সেন্টেন্সে ব্যবহার করব তখন সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে একবার, আবার সাবজেক্ট ভার্ব থাকবে, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বে গেলে এগুলো আমি আরো ডিটেইল দেখাবো। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের কিছু বিষয় আছে, এগুলো জানলে সেন্টেন্স দেখে বোকা হব না, একদম বুঝে উত্তর করতে পারবো। এগুলো কনজাংশন আরো আছে, এগুলো লিস্টে আমরা আরো অ্যাড করব। তবে কিছু ফ্রেজ আছে, ওই ফ্রেজগুলো চেনাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছু ফ্রেজ আছে, যে ফ্রেজগুলো যখন সেন্টেন্সে থাকবে তখন আমাদের সাবজেক্ট ভার্ব একটা থাকবে। এরকমের কিছু ফ্রেজ আছে, যেমন ধরেন ইনস্পাইট অফ, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু কনজাংশন না। ডেসপাইট একটা প্রিপোজিশন, ইনস্পাইট অফ মানেও সত্ত্বেও, ডেসপাইট মানেও সত্ত্বেও, এইটা ফ্রেজ, এইটা প্রিপোজিশন। এত কিছু আপাতত দরকার নাই নিবন্ধনের জন্য, আমরা এইটাই শুধু মনে রাখি যে এখানে আমাদের ইনস্পাইট অফ হচ্ছে আমাদের সত্ত্বেও, ডিসপাইট হচ্ছে সত্ত্বেও, এইগুলো ফ্রেজের মতো কাজ করে। তো সেন্টেন্সে যখন এগুলো থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। এটার সাথে আরো আমরা একটু অ্যাড করে রাখতে পারি, যেমন বিকজ অফ মানে কারণে। আপনার অনেকে আছে যে বিকজ এবং বিকজ অফ এর মধ্যে গুলিয়ে ফেলেন। দেখেন, বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ মানে হচ্ছে কারণ, আর বিকজ অফ মানে কারণে, দুইটা কিন্তু এক জিনিস না।
একটা কারণ আর একটা কারণে, বিকজ অফ হচ্ছে ফ্রেজ আর বিকজ হচ্ছে কনজাংশন। আচ্ছা, আর কি আছে? আর আছে যেমন ডিউ টু, ওয়িং টু, তারপরে অন অ্যাকাউন্ট অফ, এগুলো হচ্ছে সব ফ্রেজ। সো সেন্টেন্সে যখন আপনি ফ্রেজ ব্যবহার করবেন সাবজেক্ট ভার্ব একটা থাকবে। বিষয়টা হচ্ছে এমন, যেমন হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট, যে সে হচ্ছে মানে অনুপস্থিত, বিকজ, কারণটা কি? কারণ হি হ্যাজ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। হি ইজ অ্যাবসেন্ট বিকজ হি হ্যাজ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক, এই যে বাক্যটা যখন আমি বিকজ লিখলাম, বিকজ হচ্ছে কনজাংশন, দেখেন সাবজেক্ট ভার্ব আছে, আবার এই পাশে সাবজেক্ট ভার্ব আছে, এই দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে বিকজ, দুটি ক্লজকে যুক্ত করেছে বিকজ, খেয়াল রাখতে হবে। আবার আমি যদি দোয়ালদো দিয়ে লিখি, দেখেন দোয়ালদো মানে কি? যদিও, যদিও কিন্তু বলেছি না, দোয়ালদো মানে যদিও কিন্তু, বিষয়টা হচ্ছে অনেকটা এরকমের যে দো, দো হি ইজ পোর, এই বাক্যটা অনেক জনপ্রিয় না, আমরা সবসময় পড়ি দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, কিন্তু সে হচ্ছে সৎ, কিন্তু সে হচ্ছে সৎ। দো যেহেতু সেন্টেন্সের মধ্যে একটা কনজাংশন, সাবজেক্ট ভার্ব এবং সাবজেক্ট ভার্ব আমার লাগবে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে, হয়তো বাক্যটা কমপ্লিট হবে না। এখন এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে আপনাকে, দো মানে কি? যদিও। এখন বাংলায় যখন আমরা মিনিং করি, যদিও সে গরিব কিন্তু সে সৎ, কিন্তু আমরা অনেকেই আছি যে এই কিন্তুর জন্য এখানে আবার কি করব? বাট লাগাই দিব। তো মিনিং এ তো আমি তো কিন্তু বলছি, তাহলে বাট দিব না? কোনোভাবে দেয়া যাবে না, কারণ ইংরেজি সেন্টেন্সে এই দুয়ের ভিতরেই, এই দুয়ের ভিতরেই যদিও আছে, আবার কিন্তুও আছে, এর ভিতরে দুইটাই আছে। আমাকে এই কিন্তুর জন্য আবার নতুন করে বাট লেখার কোনো প্রয়োজন নাই। যেমন উপরের বাক্যটা দেখেন যে হি ইজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত, কারণ তার গুরুত্বপূর্ণ কাজ আছে, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন এই যে বিকজ, বিকজ কারণে, কারণ অর্থে কি করছি? ব্যবহার করছি, তাই না? আমি কিন্তু এই কথাটা যেহেতু দিয়েও বলতে পারতাম, যে বিকজ মানে কিন্তু যেহেতু হয়, যেহেতু তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেহেতু সে অনুপস্থিত, যেহেতু সেহেতু, এই বিকজের ভিতরে ভাইয়া যেহেতু আছে, বিকজের ভিতরে ভাইয়া সেহেতু আছে, এটার জন্য আলাদা করে আপনাকে কিছু লিখতে হবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কনজাংশন থাকলে সাবজেক্ট ভার্ব হবে, আরেকটা বলেছি এটার মধ্যেই যদিও আছে, এটার মধ্যেই কিন্তু আছে, এটার মধ্যে যেহেতু আছে, এটার মধ্যে সেহেতু আছে, নতুন করে কিছু লেখার দরকার নাই। আমার এই অংশটুকু কি আপনারা বুঝেছেন বলেন তো? কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে আমরা এবার ফ্রেজ দিয়ে একটা এক্সাম্পল দেখি। দেখেন এই বাক্যটা কিন্তু আমি এইভাবে বলতে পারতাম, এই বাক্যটা এইভাবে বলতে পারতাম যে ইন স্পাইট অফ বিং পোর, যে গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। যখন কনজাংশন ছিল সাবজেক্ট ভার্ব ছিল, যখন ফ্রেজ ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো কনজাংশন নাই, তখন দেখেন সাবজেক্ট ভার্ব একটাই আছে, সাবজেক্ট ভার্ব একটাই আছে। এখানে বিং যদি একটা ভার্ব, বাট এটা নন ফাইনাইট ভার্ব। আমি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব যেহেতু এখন আপনাদের পড়াই নাই, এটা যখন আমি পড়াবো তখন আপনি খুব ভালো করে এগুলো রিলেট করতে পারবেন, বিশেষ করে যখন আপনাদেরকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয়। এই বাক্যটা কমপ্লেক্স আর এটা হচ্ছে সিম্পল, যখন আমি এই ট্রান্সফরমেশন শেখাবো তখন আপনি এই জিনিসগুলো রিলেট করতে পারবেন, কেন ইনস্পাইট অফ আসছে, কেন বিং আসছে, তখন এগুলো আরো ক্লিয়ার হবে। বাট আপাতত জাস্ট দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে, যে কনজাংশন থাকলে সাবজেক্ট ভার্ব, আর হচ্ছে যদি ফ্রেজ হয় একটা সাবজেক্ট একটা ভার্ব, এই বিষয়টা আপাতত মনে রাখেন, তাহলেই হবে। ওকে, দেখেন এগুলো পরীক্ষায় কিভাবে আসছে এই পর্যন্ত। আমরা 12তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দেখি, দুইটা প্রশ্ন দেখি, বেশি না দেখি, দুইটা প্রশ্ন দেখেন। একটা বলতেছে যে
দো হি ইজ পোর, যদিও সে হচ্ছে গরিব, হি ইজ অনেস্ট। এখন অলরেডি বলছি যে এই দুয়ের মধ্যে যদিও কিন্তু আছে, সো এখানে নতুন করে বাট লেখার কি সুযোগ আছে? সুযোগ নাই। সো এখানে যেহেতু বাট ব্যবহার করছে, বাদ হবে না। আর হি ইজ অনেস্ট হইতে পারে, দো থাকলে আবার এন্ড এরও কোনো প্রয়োজন নাই, কারণ দো একটা কনজাংশন, এন্ডও একটা কনজাংশন, একই সেন্টেন্সে দুইটা কনজাংশন দিতে পারবো না। সো আমার এন্ডও বাদ, তাহলে উত্তর হচ্ছে কি অবশ্যই হি ইজ অনেস্ট। পরেরটাতে বলছে যে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, যে যদিও সে হচ্ছে ধনী কিন্তু সে আসলে অসুখী, খুশি না। এখন দো কি, দো কি হবে বলেন? দো কি আমরা প্রিপোজিশন বলতে পারবো? অবশ্যই কনজাংশন, কারণ সে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সকে যুক্ত করেছে। সো অবশ্যই কনজাংশন, নাউনও বলা যাবে না, অ্যাডভার্বও বলা যাবে না, দুটি জিনিসকে যোগ করলে কনজাংশন। আপনি যখন এরকম ডিপলি বুঝে শিখবেন, তখন আপনাকে যেই অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করুক উত্তর দেওয়া সম্ভব। কথা বুঝেছেন? মজা না বলেন, জানলে খুব সহজে উত্তর করা যায়, খুব সহজে। আচ্ছা, এইবার আসেন নিবন্ধনের পরীক্ষায় একটা খুব জনপ্রিয় রুল আছে। জনপ্রিয় রুল এই জন্য বলতেছি, জনপ্রিয় বলতে আমাদের স্টুডেন্টদের জনপ্রিয়, মানে আমাদের কাছে প্রিয় বিষয়টা এরকম না, যে যারা প্রশ্ন করে তাদের কাছে এটা অনেক প্রিয়। সেটা হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন, মাইন্ড যে ভার্বটা আছে, মাইন্ড একটা ভার্ব, মাইন্ড মানে কোনো কিছু মনে করা। আপনি মাইন্ড যেখানে পাবেন, এই মাইন্ডের পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়। মাইন্ডের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। মাইন্ডের পরে যেখানে আপনি কিছু পাবেন ভার্ব প্লাস আইএনজি হবে। এখন এই মাইন্ডকে আমরা সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আসতে দেখি সেটা হচ্ছে উড ইউ মাইন্ড হিসাবে পরীক্ষায় আসে। উড ইউ মাইন্ড হিসাবে পরীক্ষা সবচেয়ে বেশি আসে। দেখেন, মাইন্ড মানে কোনো কিছু মনে করা। আর যখন আমি কাউকে প্রশ্ন করতে চাই যে ভাই আপনি কি কিছু মনে করবেন দরজাটা বন্ধ করতে, অর্থাৎ আমি কাউকে দরজা বন্ধ করতে বলতেছি এবং তাকে খুব অনুনয় বিনয় করে বলতেছি ভাই দরজাটা বন্ধ করতে আপনি কি কিছু মনে করবেন, এই যে কিছু মনে করবেন, এই ভদ্রভাবে প্রশ্ন করতে গিয়ে আমরা উড ইউ মাইন্ড কথাটা ব্যবহার করি। এখন আমরা কিন্তু শিখে নিয়েছি মাইন্ডের পরে যদি কোনো ভার্ব আসে তার সাথে আইএনজি দিব। সো উড ইউ মাইন্ডের পরে যদি এখন দেখা যায় কোনো শূন্যস্থান দিয়েছে, এখানে যদি কোনো ভার্ব বসাতে চাই ভার্ব প্লাস আইএনজি হবে, কারণ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। আর উড ইউ মাইন্ড কেন ব্যবহার করি বলছি? উড ইউ মাইন্ড ব্যবহার করি কাউকে ভদ্রভাবে কোনো কিছু প্রশ্ন করতে, ভদ্রভাবে কাউকে কিছু করতে বলতে আমরা উড ইউ মাইন্ড কথাটা ব্যবহার করি। যেমন প্রশ্ন কিভাবে আসে দেখেন, 16তম শিক্ষক নিবন্ধনে আসছে, 11তম আসছে, 10তম শিক্ষক নিবন্ধনে আসছে, আবার আসবে, দেখবেন আবার ঘুরে ফিরে আসবে। যেমন প্রথম প্রশ্নটা দেখেন, 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন হচ্ছে এরকমের, বলতেছে যে উড ইউ মাইন্ড ড্যাশ মি আ কাপ অফ টি। তো ভাই যেহেতু মাইন্ড আসছে ভার্ব প্লাস আইএনজি হবে, যেহেতু মাইন্ড আছে ভার্ব প্লাস আইএনজি হবে। সো এখানে মেক আছে, হবে না, ব্রিং আছে, হবে না। সো আমার হাতে এখন অপশন আছে দুইটা, একটা হচ্ছে উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, আর আরেকটা হচ্ছে ব্রিঙ্গিং মি আ কাপ অফ টি। ঠিক আছে, উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি এ কাপ অফ টি। এখন কোনটা হবে আনসার? দেখেন, ব্রিঙ্গিংও এখানে আইএনজি আছে, গিভিংও এখানে আইএনজি আছে, দুইটা আইএনজি আছে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? মিনিং দেখতে হবে, যে মিনিং এ আমাকে আসলে কি বলতেছে। আমাকে বলতেছে যে উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, যে আপনি কি আমাকে এক কাপ চা দিতে কিছু মনে করবেন, মানে আমাকে কি এক কাপ চা দিবেন, এইটা। আরেকটা হচ্ছে ব্রিঙ্গিং, ব্রিং মানে হচ্ছে আনা, যে উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি আ কাপ অফ টি, যে আপনি কি আমাকে এক কাপ চা এনে দিতে কিছু মনে করবেন। এখন আনসার কোনটা হইতে পারে? আমরা দেখতেছি মিনিং এখানে দুইটার সাথেই যায়, দুইটার সাথেই যায়, যে উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি আ কাপ অফ টি, আপনি কি আমাকে এক কাপ চা এনে দিবেন। তবে
আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছে যে উড ইউ মাইন্ড অর্থ কি? উড ইউ মাইন্ড অর্থ তো আমি বললাম যে উড ইউ মাইন্ড দিয়ে আমরা আমরা যখন কাউকে কোনো প্রশ্ন করি, ভদ্রভাবে, খুব নমনীয়ভাবে যখন আমরা প্রশ্ন করি, তখন আমরা উড ইউ মাইন্ড কথাটা ব্যবহার করি। হ্যাঁ, আপনারা জানেন যে ইংলিশ নেশনকে বলা হয় যে অনেক পোলাইট। হ্যাঁ, তারা অনেক পোলাইট, ঠিক আছে? তারা কথায় কথায় প্লিজ, কাইন্ডলি, উড ইউ মাইন্ড, এই কথাগুলো তারা কথায় কথায় বলে, খুব সুন্দর করে বলে। তারা যে সুন্দর করে গুড মর্নিং বলে, আপনি গুড মর্নিং, গুড ইভিনিং শুনলে আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখন এই কথাগুলো আমরা ব্যবহার করি মূলত তাদের দেখা দেখি, তারা যেরকম ভদ্রভাবে প্রশ্ন করে, ওই ভদ্রভাবে প্রশ্ন করার জন্য এটা ব্যবহার করি, ঠিক আছে? আর কিছু না, জাস্ট এই সিম্পল কথাটা মনে রাখেন। আচ্ছা, জি, আমরা সবাই কনফিউজ, তাই না? আচ্ছা, এখন আপনি দেখেন আমি যেটা বলছিলাম যে উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি এ কাপ অফ টি, ব্রিঙ্গিং হবে নাকি গিভিং হবে? এখন এই দুইটা নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম। আপনি এখন মিনিং দেখেন যে উড ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি, যে আপনি কি আমাকে এক কাপ চা দিবেন। আরেকটা হচ্ছে যে আপনি কি আমার জন্য এক কাপ চা নিয়ে আসবেন। আমি যখন কাউকে আমি বলতেছি যে আপনি কি আমাকে এক কাপ চা দিবেন, এই দেয়া কথাটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, যে আপনি কি দয়া করে আমাকে এক কাপ চা দিবেন, বা আমাকে এক কাপ চা দিতে কি আপনি কিছু মনে করবেন, আমি কি এক কাপ চা খাইতে পারি, মানে এরকম আর কি, ঠিক আছে? আর ব্রিঙ্গিং আপনি দেখেন, ব্রিঙ্গিং দিয়ে যখন আমরা কথা বলবো, আপনার কাছে মনে হবে ভাইয়া এইটাও তো ঠিক আছে, এইটাও তো ঠিক আছে। আচ্ছা, আমি যদি কাউকে চা আনতে বলি, ধরেন আমি কাউকে বলবো যে যাও আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, ইংলিশটা কেমনে হবে? ইংলিশটা হবে যে ব্রিং আ কাপ অফ কফি ফর মি, ঠিক আছে? যে আনো, আনো এক কাপ কফি আনো, আমার জন্য এক কাপ কফি আনো, আমার জন্য এক কাপ কফি আনো। আমরা কথাটা মূলত এইভাবে বলি, ওকে? সো এখানে গিভিংটা অ্যাপ্রোপ্রিয়েট। আর কাউকে আমি চা আনতে বলবো, ওখানে আসলে ভদ্রতার বিষয়টা থাকে না, ঠিক আছে? আমি যখন উড ইউ মাইন্ড দিয়ে বলতেছি তখন দিতেই বলবো, এই জিনিসটা খেয়াল রাখলেই হবে ইনশাল্লাহ। তবে এটা খুব কনফিউজিং, অবশ্যই কনফিউজিং, কারণ মিনিং মিনিং একদম এক্স্যাক্টলি কাছাকাছি হয়। তবে এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা নেটিভ স্পিকার তারা বলে কিভাবে, তারা কি গিভিং দিয়ে বলে নাকি হচ্ছে ব্রিঙ্গিং দিয়ে বলে? তারা গিভিং দিয়েই বলে। এই ক্ষেত্রে আমাদেরকে গিভিংটাকে আনসার হিসেবে নিতে হবে। পরেরটা দেখেন, উড ইউ মাইন্ড ড্যাশ সিম্পলি আ কাপ অফ কফি। এখানে টু টেক মানে বসাতে হবে, তো মাইন্ডের পর আইএনজি হবে, তো টু টেক হবে না, টেকেন হবে না, ফর টেকিং হবে না, সো আনসার হবে কি টেকিং। উড ইউ মাইন্ড টেকিং সিম্পলি আ কাপ অফ কফি, ওকে? পরেরটা বলতেছে দেখেন, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। সো মাইন্ড আছে, টু, টু এর পর আইএনজি হবে না, শুধু ভার্ব ওয়ান হবে না, টু ওপেন হবে না, সো আইএনজি হবে। সো আনসার হচ্ছে ডি। পরীক্ষার সময় সবসময় কনফিউজিং প্রশ্ন দেয় না, মাঝে মধ্যে ভুল করে অনেক সময় আছে যে কনফিউজিং প্রশ্ন চলে আসে। অনেকে আছে বিগত বছরে একটা প্রশ্নকে মানে কপি করে প্রশ্ন করবে, তো ওই অপশনগুলো দেওয়ার সময় হচ্ছে প্যাচ লাগাই দেয়, যে একটা রাইট অ্যান্সার দেওয়ার কথা ছিল, সে হয়তো বা ছোটবেলা পড়ে আসছে, এখন নিজের প্রফেশনাল লাইফ অনেক ব্যস্ত, প্রশ্ন বানাইতে গিয়ে এমন করে ফেলছে যে এখন দুইটাই রাইট অ্যান্সার আছে, তিনটা রাইট অ্যান্সার আছে অপশনে। কারণ সে সে তো আমাদের যারা ধরেন ইংলিশ পড়ায় বা অনেক চিন্তা ভাবনা করে তাদের এক রকমের। আর আমি একটা মানে ইউনিভার্সিটিতে পড়াই, আমার একটা প্রশ্ন করতে হবে, দুই তিনটা বই নিয়ে বসলাম, মানে কাট পেস্ট মানে প্রশ্ন করলাম, শেষ। হ্যাঁ, এইটা এত মানে মানে বিষয়গুলোর একেবারে নিখুঁতভাবে জানা, জেনে প্রশ্ন করা, আরেকটা হচ্ছে শুধু কপি পেস্ট প্রশ্ন করা, দুটো এক জিনিস না। সো মাঝে মধ্যে এরকমের কনফিউজিং প্রশ্ন হয়, ঠিক আছে? এগুলো নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই। আমরা বেসিকটা জানলে ইনশাল্লাহ ভালো করব, ঠিক আছে? লাস্ট আমি আর কয়েকটা বাক্য দেখিয়ে আমরা ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের অংশটা শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, জাস্ট এটা লাস্ট প্রশ্ন আপনাদের জন্য। আপনারা আমাকে বলেন যে এই বাক্যটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট। আপনারা বলবেন এই বাক্যটা কারেক্ট নাকি ইনকারেক্ট, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে এখানে বিকজ অফ, এটা কি কনজাংশন
এটা কি কনজাংশন হবে নাকি বিকজ অফ ফ্রেজ হবে বলেন। কমপ্লিটিং সেন্টেন্স এই দুইটা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেলছি। আরো ছোটখাটো কিছু বিষয় থাকবে, এগুলো রাইট ফর্ম অফ ভার্বে আপনাদেরকে আমি শেখাবো, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে শেখাবো। বাট এখানে যে যা আমি লিখে দিলাম নিবন্ধনে, এখান থেকেই 2-3 মার্ক আপনারা কমন পাবেন আমি আশা করছি। এর বাইরে প্রশ্ন হবে না ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্স থেকে। কি হবে বলেন তো? প্রথম কথা হচ্ছে বাক্যটা অবশ্যই কারেক্ট, কারণ সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। আর এখানে বিকজ অফ মানে হচ্ছে কারণে, এবং আমরা বলেছি বিকজ অফ শব্দটা অবশ্যই একটা ফ্রেজ, এটা কনজাংশন না। যদি কনজাংশন হইতো তাহলে এখানেও সাবজেক্ট ভার্ব থাকতো, এখানেও সাবজেক্ট ভার্ব থাকতো, কিন্তু নাই তো। তার মানে এটা কনজাংশন না, এটা অবশ্যই ফ্রেজ। ওকে, আর পরীক্ষার সময় এইভাবে বুঝে উত্তর করবেন। আর বিকজ অফ এর কয়েকটা সিনোনিম আছে। ওয়িং টু মানে হচ্ছে কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে, অন অ্যাকাউন্ট অফ মানেও কারণে। এগুলো একটু জেনে রাখবেন, এগুলো একই কথা। এখানে বিকজ অফ না দিয়ে ডিউ টু লিখে দিতে পারতো, ডিউ টু হিজ ইলনেস, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, ওয়িং টু হিজ ইলনেস, এইভাবেও দিতে পারতো। সিনোনিম এগুলো একই কথা। সো আশা করব আপনারা একেবারে ক্লিয়ার আছেন। সো আমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ। আমাদের নেক্সট টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্স থেকে না হলেও 2 মার্ক কমন থাকে, কম পক্ষে, বেশিও থাকে 3-4 মার্কও থাকে। এরপরে বেশি প্রশ্ন আসে রাইট ফর্ম অফ ভার্ব থেকে। আপনাদের পিডিএফটা আমি ক্লাস শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনারা অনেকে আছেন যে টেলিগ্রাম থেকে আপনারা পিডিএফ নিতে পারেন নাই। হ্যাঁ, টেলিগ্রামে অনেকেই টেলিগ্রামে যুক্ত হওয়াটা একটু একটু ঝামেলার, এটা সহজ না খুব। অনেকের কোড আসে না, আমি এই এই সমস্যাটা অনেকের কাছ থেকে পেয়েছি। তো যেহেতু আপনাদের কোড আসে না, অনেকেই টেলিগ্রাম থেকে পিডিএফ নিতে পারছেন না। আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলে দিব। হ্যাঁ, যারা টেলিগ্রামে গ্রুপে অলরেডি আছেন আপনাদের থাকা লাগবে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি কালকে খুলে আমি পোস্ট দিয়ে দিব পেজে। হ্যাঁ, আপনারা একটু অ্যাড হয়ে নিন, ওখানে আপনাদের পিডিএফ গুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়ব। আসলে এটা কি শুধু রাইট ফর্ম অফ ভার্ব বলা যায় না, এটা হচ্ছে ইউজেস অফ টেন্সেস, টেন্সের ব্যবহারগুলো এন্ড রাইট ফর্ম অফ ভার্ব, এই দুইটা জিনিস মিলিয়ে আসলে প্রশ্নটা হয়। তার মানে এইটা বুঝতে পারতেছেন যে ইউজেস অফ টেন্সের কথা যেহেতু বলছি, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে আপনাদের টেন্স জানতে হবে ভালো করে, তাহলে রাইট ফর্ম ভার্ব পড়ে আপনি মজা পাবেন, ফিল পাবেন। আমি এখন থেকে একটু বেসিক পড়াবো আপনাদেরকে, কিছু বেসিক, কারণ নিবন্ধন পরীক্ষা যারা দেয় আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এরা আসলে একটু বেশি দুর্বল হয়। হ্যাঁ, একটু বেশি দুর্বল হয় ইংলিশে। তবে নিবন্ধনে ইংলিশে খুব ভালো মার্ক পাওয়ার জন্য আপনাকে যে অনেক ভালো ইংলিশ জানতে হবে, অনেক কিছু জানতে হবে, বিষয়টা এরকম না, কিন্তু বেসিক জিনিসগুলো আপনাকে ডেফিনেটলি জানতে হবে। এখন আমি এটা 2000 কত সালের কথা, 2018 সালের, মানে 18 সাল না, আমি 18তম শিক্ষক নিবন্ধনের কথা বলতেছি। পরীক্ষার দিন মিরপুর থেকে আসছিলাম, তো বাসের মধ্যে দেখলাম যে এক পরিচিত এক ছোট ভাই, সে পরীক্ষা দিয়ে আসছে। সে হচ্ছে ম্যাথের টিচার, অলরেডি ঢাকার একটা নাম করা স্কুলে সে ম্যাথের টিচার, হ্যাঁ, প্রাইভেট স্কুলের। কিন্তু সে প্রশ্ন দাগিয়েছে, সে বাংলা আনসার করেছে, সাধারণ জ্ঞান জিকে আনসার করেছে, সে ম্যাথ আনসার করেছে সবচেয়ে ভালো।
ইংলিশের একটাও দাগায় নাই, একটাও দাগায় নাই ইংলিশের, ঠিক আছে? তো তখন ধরেন 40 পেলেই পাস, তো এই এই সেন্সে এরকম করে অনেকেরই হয়ে গেছে যে ওই ওই তিনটা দিয়ে সে প্রশ্নের উত্তর করেছে, সে 40 পেয়ে গেছে, পাস। কিন্তু সামনে যদি এমন হয় যে মার্কের ভিত্তিতে নিয়োগ দিবে, এখন কিন্তু সেই 40-এর মধ্যে আমাদের আটকে থাকলে হবে, হয়তো 40-এই পাস, কিন্তু ভালো স্কুলে ঢুকতে গেলে, শহরাঞ্চলে একটা স্কুলে ঢুকতে গেলে আপনাকে অনেক বেশি মার্ক পাওয়ার চেষ্টা করতে হবে। আর সেটা করতে গেলে ইংলিশের মার্ক ছাড়ার সুযোগ নাই। এরকম অনেকেই করে, আমি দেখছি অনেকেই করে। সো আপনারা একটু হচ্ছে লেগে থাকেন, আর যেভাবে বলি একটু পড়েন, একটু পড়েন, দেখেন ইংলিশে আপনারা অনেকেই 15-এর উপরে মার্ক পাবেন, অনেকেই। গত পরীক্ষাতে অনেকেই আছে 18-19 পাইছে, হ্যাঁ, আপনারাও পাবেন, ফ্রি ক্লাস দেখে পাবেন। কিন্তু যেই জিনিসগুলো বলি একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। আমি কিন্তু ওই যে রুল মুখস্থ এইটা এইভাবে শুধু এরকম পড়াই না, আমি একটু জিনিসগুলো ডিপে যাওয়ার ট্রাই করি। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। একটু শোনেন ভালো করে আমি কি বলি। আমরা জানি 12টা টেন্স আছে। এই টেন্সগুলোর কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, ছোটখাটো কিছু বিষয় আছে। প্রথমত একটু বোঝেন, আমরা দেখব যে পৃথিবীতে যত নাউন আছে এবং যত প্রনাউন আছে, এই নাউন প্রনাউনের দুইটা জিনিস থাকে। প্রত্যেকটা নাউন এবং প্রত্যেকটা প্রনাউনের দুটি জিনিস আছে। কি আছে? এই নাউন প্রনাউনগুলোর প্রথমত একটা পার্সন থাকে, দ্বিতীয়ত একটা নাম্বার থাকে। এগুলো কি খুব কঠিন জিনিস? না। পার্সন জিনিসটা কি, এটা অনেকেই শুধু মুখস্থ করে, কিন্তু এটা লজিক দিয়ে বুঝে পড়লে কোনো সমস্যা নেই, এমনি মনে থাকে। এবং পার্সন বুঝলে ন্যারেশনে হেল্প হয়। একটু বুঝেন আমি কি বলি। পার্সন 3 প্রকার, আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে পার্সন 3 প্রকার। একটাকে আমরা ফার্স্ট পার্সন বলি, একটাকে সেকেন্ড পার্সন বলি, আরেকটাকে আমরা থার্ড পার্সন বলি, না? আসলে এইটা কি, ফার্স্ট সেকেন্ড থার্ড আসলে কি? দেখেন, মানুষ যখন কথা বলে তখন আমরা 3 রকমের জিনিস পাই। আমি কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন। আমি যেহেতু কথা বলতেছি, তার মানে আমি হচ্ছে এখানে ফার্স্ট পার্সন, মানে বক্তা, স্পিকার নিজেকে ফার্স্ট পার্সন বলে। যে কথা বলে সে ফার্স্ট পার্সন। আর যারা কথা শুনে তারা হচ্ছে সেকেন্ড পার্সন, শ্রোতা। সেকেন্ড পার্সন মানে শ্রোতা। তাহলে আমরা পেলাম ফার্স্ট পার্সন মানে স্পিকার বা বক্তা, কথা বলে। সেকেন্ড পার্সন মানে শ্রোতা, যারা কথা শুনে। বক্তা নিজেকে বলে আমি অথবা বলে আমরা। এই উইর ভিতরে কিন্তু আমি আছি, ঠিক আছে? উইর ভিতরে কিন্তু বক্তা আছে, বক্তা কথা বলতেছে, আছে। পৃথিবীতে যেই কথা বলে সে হয় আমি বলে অথবা আমরা বলে। এই জন্য দুইটাই ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন নাই। আর ইংলিশে যারা কথা শুনে, আপনারা আমাদের কথা শুনতেছেন, বাংলায় আমরা বলি যারা আমাদের কথা শুনে, তুমি বলি, তোমরা বলি, আপনি বলি, আপনারা বলি, তুই বলি, তোরা বলি, 6টা শব্দ আমরা বাংলায় বলতে পারি। বাট ইংলিশে শুধু একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ইউ। যেই কথা শুনে তাকে ইউ বলা হয়। ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা, ইউ মানেই তুই, ইউ মানেই তোরা। ইংলিশে আর কিছু ব্যবহার করে না, শুধু ইউ। এই জন্য সেকেন্ড পার্সন শুধু ইউ। এখন দেখেন, বক্তা পেয়ে গেছে আই আর উই, শ্রোতা পেয়ে গেছে ইউ। এখন এই বক্তা এবং শ্রোতার বাইরে যা আছে, যা কিছু আছে, সব থার্ড পার্সন। এই জন্য অনেকে আমরা ছোটবেলা মুখস্থ করছি যে আমি তুমি ছাড়া, আমি যে আমি, উই মানে কি আমরা, উইয়ের ভিতরে আমি আছি। আর ইউ, আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন ছাড়া, অনেকে আমরা মুখস্থ করি। বাট বেসিক জিনিসটা হচ্ছে যে কথা বলে ফার্স্ট পার্সন, যে কথা শুনে সেকেন্ড পার্সন, আর যারা কথা বলেও না, কথা শুনেও না। যেমন আমি ধরেন এখন রিয়াদ ভাইকে নিয়ে কথা বলতেছি। এখন রিয়াদ ভাই, যেহেতু রিয়াদ ভাই আমার সামনে নাই, রিয়াদ ভাই থাকলে তো বলতাম ভাই আপনি কেমন আছেন, আপনি বলতাম, ইউ বলতাম। এখন সে নাই, কথা শুনতেছে না,
আমরা তাকে নিয়ে কথা বলতেছি, তার মানে সে কথা বলতেছে না, সে কথা শুনতেছে না, তার মানে সে থার্ড পার্সন। এরকম ভাবে আমি যদি বলি এই কলমটা কথা বলতেছেও না শুনতেছেও না, থার্ড পার্সন। এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আর নাম্বারের বিষয়টা কি? নাম্বারের বিষয়টা হচ্ছে যে একটা বুঝাইলে বলি সিঙ্গুলার নাম্বার, যদি দেখি একটি বুঝাইছে তাহলে এক বচন বা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। ওকে, আর যদি হয় একটির বেশি, সেটা 1.5 হইলেও, সেটা 1.10 হইলেও, একের চেয়ে বেশি হইলেই হবে, একের চেয়ে একটু বেশি হইলেও সেটা প্লুরাল, একটার চেয়ে বেশি হইলে সেটা প্লুরাল। এখন দেখেন আমরা যখন সাবজেক্টগুলোকে পড়ি, ভালো করে খেয়াল করবেন, একটু দেখেন এখানে কোন একটা নাউন বা প্রনাউন থাকবে, জিনিসগুলো কিন্তু একটু পর অনেক কাজে দিবে। হ্যাঁ, অনেকে মনে করে টেন্স পড়া মানে শুধু স্ট্রাকচার পড়া, আসলে টেন্স পড়া এক জিনিস, এটা কাজে লাগানো কিন্তু আরেক জিনিস। আচ্ছা, পার্সন আর একটা হচ্ছে নাম্বার। দেখেন আই, এটা একটা প্রনাউন, এটা আমরা পড়লাম যে এটা ফার্স্ট পার্সন, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, কারণ বক্তা নিজেকে বোঝায়। কিন্তু নাম্বার হচ্ছে এটা সিঙ্গুলার, কারণ আমি একজন, তাহলে এটা সিঙ্গুলার হবে। আবার উই, উই মানে আমরা, এই আমরার ভিতরে কিন্তু আমি আছি, আমি আছি, তার মানে উইও ফার্স্ট পার্সন, কিন্তু এটা প্লুরাল, কারণ অনেকজন, উই মানে আমরা অনেকজন, এটা প্লুরাল হবে, এটা সিঙ্গুলার হওয়ার সুযোগ নাই। ইউ, ইউ জিনিসটা নিয়ে অনেকের মধ্যে কনফিউজড হয়। ইউ সেকেন্ড পার্সন, এটা নিয়ে কোনো ডাউট নাই, বাট এটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, এইটা নিয়ে ডাউট আছে। একটু শোনেন, আমি যদি শুধুমাত্র একটা সেন্টেন্স লিখি, একটা ওয়ার্ড লিখি ইউ, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ইউ কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আমি বলবো যে ভাই এটা বোথ, এটা সিঙ্গুলারও হবে প্লুরালও হবে। কারণ ইউ বলতে তুমি, ইউ বলতে তোমরা, দুটাই হয়, সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। কিন্তু যখনই আমরা কোনো সেন্টেন্স লিখি, আমরা কিন্তু কখনো বলি না যে ইউ ইজ এ গুড স্টুডেন্ট, ইউ ইজ এ স্টুডেন্ট, আমরা কিন্তু কখনো ইজ লিখি না, আমরা সবসময় আর লিখি। কেন লিখি? আপনি যখন কোনো সেন্টেন্সে ইউ ব্যবহার করবেন, খেয়াল করেন কথাটা, সেন্টেন্সে যদি আপনি ইউ ব্যবহার করেন, তখন এই ইউটা সবসময় প্লুরাল হিসেবে সেন্টেন্সে ইউজ করতে হয়। কেন? এটা সবসময় প্লুরাল ধরতে হয়, এটাই আমাদের জানতে হবে। আর যদি আপনি অনেক ডিপে যাইতে চান যে ভাই একটা সেন্টেন্সের মধ্যে ইউকে কেন সবসময় প্লুরাল ধরা হয়, এটা এক্সাক্ট রিজনটা হচ্ছে যে এইটা তাদের সম্মান প্রকাশের একটা সিস্টেম। যারা আমাদের সামনে আছে তাদেরকে সম্মান প্রকাশ করার জন্য, সম্মান সূচকভাবে তাদের সাথে কথা বলার জন্য, তাদের সম্বোধন করার জন্য যারা ইংলিশ পিপল, তারা ইউকে প্লুরাল ধরে, অর্থাৎ ইউকে প্লুরাল ধরা হয় সম্মান প্রদর্শনের জন্য। এটা হচ্ছে এটার যদি ডিপে যান, আর আপনি যদি এত ব্যাখ্যার দরকার নাই, জাস্ট মনে রাখলে হবে সেন্টেন্সে ইউ ব্যবহার করলে এটা সবসময় প্লুরাল হিসেবে ইউজ করা হয়। জাস্ট এই বিষয়টা মাথায় রাখলে আমাদের হবে। তার মানে আমরা যখন লিখবো যে ইউ কি, আমরা এটাকে প্লুরালি ধরবো, কারণ আমরা যেহেতু এটা দিয়ে সেন্টেন্স লিখবো, ইউকে প্লুরাল ধরে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তাহলে মাথায় রাখলাম যে ইউ হচ্ছে প্লুরাল, এটা আমরা মাথায় রাখলাম। আচ্ছা, এরপরে দেখেন হি, আর কিন্তু কোনো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাই, সো এটা অবশ্যই থার্ড পার্সন হবে, এবং হি হচ্ছে সিঙ্গুলার। আর শি, এইটাও সেম, এটাও থার্ড পার্সন হবে এবং সিঙ্গুলার হবে, কোনো ডাউট নাই। তারপর যদি বলি ইট কি, ইট সেম, এটাও থার্ড পার্সন হবে এবং সিঙ্গুলার হবে। কিন্তু আমাকে যদি বলা হয় দে কি, দে, দে কি হবে? ভাই দে মানে তারা, এইটা থার্ড পার্সন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু প্লুরাল। বার্ড, এটা থার্ড পার্সন, কোনো সমস্যা নাই, কিন্তু সিঙ্গুলার। যদি বলতো বার্ডস, তাহলে থার্ড পার্সন এবং প্লুরাল। বার্ডস যেহেতু বলেছি তার মানে প্লুরাল। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আমাদের এটা অনেক কাজে দিবে। ওকে,
আশা করছি বুঝতে পারছেন, সমস্যা নাই তো? আচ্ছা, এখন আসেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জানতে হয়, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা কি লিখি। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনেক ব্যবহার আছে, কিন্তু আমাদের চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলি হয় কয়েকটা পয়েন্টের উপরে মানে প্রশ্নগুলো হয় প্রেজেন্ট ইনডিফিনিটেড। কি কি? যে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে এক নাম্বার কথা হচ্ছে যে কোনো কিছু করা, সাধারণভাবে সাধারণভাবে কিছু করা, হওয়া, এগুলো বোঝায় প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে হচ্ছে যত চিরন্তন সত্য আছে। চিরন্তন সত্যের একটা ইংলিশ আছে ভাইয়া, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এটা একটা ইংলিশ আছে, ইউনিভার্সাল ট্রুথ। এটাকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ। এবং আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম, যেটাকে আমরা ইংলিশে বলি হ্যাবিট। হ্যাবিট থেকে একটা অ্যাজেটিভ আসছে, হ্যাবিট থেকে হয় হ্যাবিচুয়াল। হ্যাবিট হচ্ছে নাউন, আর হ্যাবিচুয়াল হচ্ছে অ্যাজেটিভ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অভ্যাসগত কর্ম, এগুলো আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি, অন্য কোনো টেন্সে লিখতে পারি না। কেন? দেখেন, গাছের মানে যখন আমি চিরন্তন সত্যের কথা যদি আপনার বলি, যে আমি যদি বলি যে ম্যান ওয়াস মর্টাল, এটা মানেটা কি? মানুষ মরণশীল ছিল। ম্যান ওয়াস মর্টাল, মানুষ মরণশীল ছিল, এই কথাটা ভুল হবে, কারণ মানুষ তো এখনো মারা যায়। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সো আমাকে ইজ দিয়ে বলতে হবে। আমি কোনোভাবে বলতে পারবো না যে মানুষ মানুষ মরণশীল ছিল, ম্যান ওয়াজ মর্টাল, এটা বলতে পারবো না, বললে ভুল হবে। এই যে চিরন্তন সত্য পাস্টে বলা যাবে না, প্রেজেন্টেই বলতে হবে। কোন টেন্সে বলবো? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলবো। আবার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেমন ধরেন যে যদিও হ্যাবিট মাঝে মধ্যে চেঞ্জ হইতে পারে মানুষের, তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে হি ডাজ নট, আচ্ছা আমি ডাজ নটে না যাই এখন, অনেকে এটা বুঝতে পারবে না। আহ, সহজ কিছু বললে যে হি হি ওয়াক্স ইন দ্য মর্নিং, সে কি করে? সকালে হাঁটে। হ্যাঁ, সে সকালে হাঁটে। এখন এইটা একটা অভ্যাস, প্রতিদিনই সে হাঁটে। যদি এই অভ্যাস চেঞ্জ হইতে পারে, সে এখন হয়তো বা প্রতিদিন হাঁটে, আগামী মাসে দেখা গেল সে হাঁটে না। অভ্যাস চেঞ্জ হইতে পারে, কিন্তু যখন আমি মানে বুঝাইতে চাই যে প্রতিদিন সে কাজটা করে, তখন আমাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। এখন এই টেন্সে আমরা যখন লিখতে যাব, তখন আসলে কাহিনীটা কি হয়? কাহিনীটা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ এখানে, আমরা যখন এটা লিখব, আমরা মনে রাখবো যে সাবজেক্টের পরে, আমরা সাবজেক্টের পরে কি করব? আচ্ছা, একটা মিনিট একটু সময় দিবেন আমাকে, একটু বোঝেন যে সাবজেক্টের পরে আমরা যখনই ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি, যেটাকে আমরা সংক্ষেপে ভার্ব ওয়ান বলি, এই ভার্ব ওয়ান লিখলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। ঠিক আছে, যখন আমি সাবজেক্টের পরে এরকম ভাবে ভার্ব ওয়ান লিখবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। আজকে অনেকদিন পর ক্লাস নিতে এসে বেশ কিছু টেকনিক্যাল প্রবলেম ফেস করছি, একটু সময় দিবেন আমাকে প্লিজ।
আচ্ছা, আমি যেখানে ছিলাম একটু দেখেন যে সাবজেক্টের পরে যখন আমরা ভার্ব ওয়ান লিখবো তখন আমরা কি বলেছি, যে সাবজেক্টের পরে যখন ভার্ব ওয়ান থাকবে তখনই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এটার বিষয়টা কি দেখেন, আপনারা তো এই ভার্বটা সবাই চিনেন যে কাম থাকে, কেম থাকে। কাম, কাম থেকে কি হয়, কাম থেকে হয় কেম, কেম থেকে আবার হয় কাম। এটা আমরা সবাই জানি না, যে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল সবাই জানি। আশা করছি এইটা কারো বুঝতে সমস্যা নাই। এখন দেখেন আমাদের যে সাবজেক্টগুলো আছে না, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, আমরা একটা নাম নিলাম, ধরেন একটা নাম হচ্ছে রাহুল। এই যে নামগুলো নিলাম, আমরা যদি এগুলো সবগুলোর পরে, ধরেন এগুলো সবগুলোর পরে আমরা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানানোর জন্য এই যে ভার্ব ওয়ানটা আছে না, এই ভার্ব ওয়ানটা জাস্ট আমি কি করব, এখানে আমি দিয়ে দিব, জাস্ট আমি ভার্ব ওয়ান দিয়ে দিব। দেখেন ভার্ব ওয়ান দিয়ে দিলেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তার মানে আমার একটা সেন্টেন্সের টেন্স হওয়ার জন্য আমার পরে কি অবজেক্ট মানে আসবে কি আসবে না, আমার কি কমপ্লিমেন্ট লাগবে কি লাগবে না, এগুলো কিন্তু ফ্যাক্ট না। যদি আমি কোন একটা বাক্যকে আমি টেন্সে চেঞ্জ করতে চাই, মানে টেন্স বানাইতে চাই, আমার দরকার হচ্ছে শুধু আমার এই সাবজেক্টটা লাগবে, আর হচ্ছে আমার এই ফাইনাইট ভার্বটা লাগবে, আর কিছু আমার দরকার নেই। ঠিক আছে, আর কিচ্ছু আমার লাগবে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আশা করছি আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো। আমি যেটা বলছিলাম যে আমরা যখনই জাস্ট সাবজেক্টের পরে আমরা এরকম ভাবে ভার্ব ওয়ান দিব, তখনই আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা পেয়ে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। আমাদের কাজ শেষ হয় নাই। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আপনি দেখেন যে এই টেন্সের একটা কাহিনী হচ্ছে, সাবজেক্ট যখন আমাদের থার্ড পারসন হবে, প্রথমত হচ্ছে থার্ড পারসন হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে সাবজেক্টটাকে সিঙ্গুলার হতে হবে। কথাটা খেয়াল করেন, যদি সাবজেক্টটা থার্ড পারসন হয় প্লাস সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে আমাদেরকে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। এস বা ইএস, আমি ইএস এর কথায় আপাতত গেলাম না, ইএসটা কখন হবে আমি একটু পরে বলতেছি। আপনি মনে রাখেন যে ভার্বের শেষে একটা এস যুক্ত করে আমাদেরকে দিতে হবে। যেমন এখানে এইটা ফার্স্ট পারসন, আমার লাগবে না, ফুল স্টপ দিয়ে দিলাম। ফার্স্ট পারসন লাগবে না, সেকেন্ড পারসন লাগবে না, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন লাগবে না, আমার শর্ত হচ্ছে প্রথমত থার্ড পারসন প্লাস সিঙ্গুলার হইতে হবে। তো আমাদের এই যে হি, এটি দেখেন থার্ড পারসন এবং সিঙ্গুলার, আমরা একটু আগে শিখলাম। হি থার্ড পারসন কেন, কারণ হি কথাও বলে না, কথা শুনেও না, থার্ড পারসন, আর সে একজনকে বোঝায় সিঙ্গুলার। এখন আমাকে অবশ্যই এখানে কামস লিখতে হবে। আমি যদি শুধু কাম লিখি আমার এটা ভুল হবে, বাক্যটা ভুল হবে। ওকে, অবশ্যই আমাকে লিখতে হবে কামস। ঠিক একইভাবে বাকি যেগুলো আছে দেখেন, সবগুলোর ক্ষেত্রে আমার হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাকে এখানে অ্যাজ যুক্ত করতে হবে। শি থার্ড পারসন সিঙ্গুলার, অ্যাজ যুক্ত করতে হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, অ্যাজ যুক্ত করতে হবে। দে থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাহলে এখানে লাগবে না, এখানে আমার দরকার নাই। রাহুল হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু রাহুল থার্ড পারসন সিঙ্গুলার লাগবে। আশা করি বুঝেছেন। তার মানে আমি সাবজেক্ট দেখে বসাবো, আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আমার লাগবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না আমার লাগবে না। ঠিক আছে, এই বিষয়টা জাস্ট খেয়াল করতে হবে। এখন প্রশ্ন হলো যে ভাইয়া বুঝলাম এস দেয়া লাগবে থার্ড পারসন সিঙ্গুলার, ইএস কখন দিব? আসলে ইএস আপনি দিবেন ভার্বের শেষে। হ্যাঁ, ভার্বের শেষে এস, এস এস, এস এই, সেইস, এক্স, ও জেড, এগুলো যদি থাকে তখন আপনি এস না দিয়ে সেখানে ইএস দিবেন। এটার কাহিনীটা কি? কাহিনীটা হলো, ধরুন আমি একটা ভার্ব নিলাম ক্যাচ, ক্যাচ মানে ধরা, কট পাস্ট ফর্ম, আর কট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমি যদি সাবজেক্টগুলো লিখি যে আই ক্যাচ, এখানে কি আমার এস বিএস দরকার আছে? দরকার নাই, কারণ ফার্স্ট পারসন হলে লাগে না, সো দিব না। উই ক্যাচ,
উইও ফার্স্ট পারসন লাগবে না, শুধু ফুল স্টপ দিয়ে দিলাম, কাজ শেষ। ইউ ক্যাচ, ইউ সেকেন্ড পারসন লাগবে না। হি, এইটা তো থার্ড পারসন এবং সিঙ্গুলার, সো ক্যাচ আমি লিখলেও এখানে আমাকে অ্যাজ দিতে হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সে অ্যাজ দিতে হবে। কিন্তু এই অ্যাজ যোগ করতে গিয়ে দেখলাম যে না, এখানে এই শেষে দেখেন এখানে কি আছে, সিএইচ আছে, সিএইচ, এবং সিএইচ কিন্তু আমাদের এই লিস্টে আছে। এই যে আমি এখানে যে লিস্টটা দিয়েছি দেখেন, এখানে কিন্তু সিএইচ আমার লিস্টে আছে। সিএইচ, সিএইচ থাকলে তখন আর এস দেওয়া যাবে না, এস এর পরিবর্তে তখন আমাকে ইএস দিতে হবে, তখন ইএস দিতে হবে। সো এখানে আমি চাইলেও এস যুক্ত করলে হবে না, আমাকে ইএস যুক্ত করতে হবে। সো এখানে আমাকে লিখতে হবে ক্যাচেস। সেম ভাবে শি ক্যাচেস, ইট ক্যাচেস। কিন্তু দের ক্ষেত্রে কিন্তু আবার ক্যাচেস হবে না। দের ক্ষেত্রে হবে না কেন? কারণ ভাই এটা থার্ড পারসন কিন্তু প্লুরাল, এটা তো সিঙ্গুলার না। তার মানে আপনারা কিন্তু হুট করে যে ও ভাইয়া তো বলছে সিএইচ থাকলে ইএস দিতে হয়, তার মানে ইএস দিয়ে দিব, তাহলে তো হয়ে গেছে। না, আগে সাবজেক্ট দেখেন, সাবজেক্ট থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল, সো আমার এসবিএস লাগবে না। সুতরাং ইএস এখানে সিএইচ থাকলে ইএস যোগ করার সুযোগ নাই। ঠিক আছে, তার মানে আগে সাবজেক্ট দেখতে হবে, কিন্তু আগে সাবজেক্ট দেখবেন যে এস বাই ইএস দরকার আছে কিনা। আমি দেখলাম যে এখানে থার্ড পারসন প্লুরাল এসবিএস লাগবে না, লাগবে না মানে তো ভাই ফুল স্টপ, তাহলে এখানে তো আমার আর আর কোনো কিছু করা দরকার নাই, আমার তো আর কিছু করা লাগছে না। সো ইএস আমি কেন দিব, লাগবে না তো। সো এটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যেটা আমাদেরকে কনফিউজ করে সেটা হচ্ছে কিছু ভার্ব আছে, ভার্বগুলোর পরে ওয়াই থাকে, ওয়াই। দেখেন ওয়াই যদি থাকে, যদি আমরা দেখি যে কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, যদি দেখি কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, খেয়াল করবেন কথা, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে নিয়ম হলো যে এই ওয়াইটা প্রথমে আই হয়ে যাবে, তারপর আপনাকে ইয়ে যোগ করতে হবে। ওয়াইটা প্রথমে আই হবে, তারপর ইয়ে যোগ করতে হবে। যেমন হি ক্রাই, তো সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আমার এসবিএস লাগবে। আমি দেখলাম যে ওয়াই এর আগে এখানে কনস্ট্যান্ট আর আছে, সুতরাং আমাকে কি করতে হবে, আরটাকে বাদ দিয়ে ওয়াইটাকে বাদ দিয়ে আই করে ইয়ে যোগ করতে হবে, লিখতে হবে হি ক্রাইস। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছেন? হি ক্রাইস। যদি এটা বুঝে থাকেন আপনারা এইটা বলেন তো, এটা কি হবে, দে ক্রাই হবে, দে ক্রাই হবে নাকি দে ক্রাইস হবে? বলেন কোনটা কারেক্ট হবে? এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, কোনটা কারেক্ট হবে বলেন তো দেখি, কোনটা কারেক্ট হওয়া উচিত? হ্যাঁ, ছোটবেলায় আর কিছু না পারলেও থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হবে, এইটা সবাই জানতো। কিন্তু এই যে এখন যেটা যেটা বলে দিলাম না, যে এস 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 এইচ এইচ এক্স ও জেড থাকলে ইএস হবে, এটা আবার অনেকেই জানে না। কে কে আছেন আজকে প্রথম জানলেন এটা? দেখেন কথা হচ্ছে দে যেহেতু এখানে, যে যেহেতু যেহেতু এখানে থার্ড পারসন প্লুরাল, যেহেতু প্লুরাল, যেহেতু প্লুরাল, সো আমার এসবিএস এর তো দরকার নাই, সিঙ্গুলার হলে লাগবে। সো বি নাম্বার কখনোই কারেক্ট হবে না, অবশ্যই কি হবে, ইনকারেক্ট হবে। সো আবেগে পড়ে শুধু এখানে যাই না, আগে সাবজেক্টটা দেখে নিন যে এটা থার্ড পারসন সিঙ্গুলার আছে কিনা, আগে এটা দেখে নিতে হবে, তারপরে বাকি আলোচনা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এইটা ভুল, ভুলটা আমি কেটে দেই, ভুলটা রাখা যাবে না। এখন শুনেন, আমরা লিখে আসি না হি প্লে, আমরা কিন্তু হি প্লে যখন লিখি তখন কিন্তু অ্যাসই যুক্ত করে দিই। কেন অ্যাস যুক্ত করি? কারণ এখানে আমার ওয়াইয়ের আগে ভাওয়েল আছে, কনসোনেন্ট নাই। যেহেতু ভাওয়েল আছে
সেই ক্ষেত্রে ওয়াইটাকে আমি এখানে আই করতে পারবো না। কনস্ট্যান্ট হলে আই করতাম, যেহেতু ভায়াল আছে দরকার নেই। সো কি করছি, শুধুমাত্র অ্যাজ যুক্ত করে দিয়েছি, হি প্লেইজ হবে। আমি আশা করবো এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওকে, এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা অ্যাডভার্ব নিয়ে আমরা কথা বলবো, সামনে আরো আসবে আলোচনায়, আমি বিস্তারিত বলবো। এখন আমি বেশি কথা বলবো না, ছোট্ট একটা কথা বলতেছি। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কিছু অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, যেমন ধরেন সামটাইমস, রেগুলারলি, অলওয়েজ, তারপর ওফেন, ফ্রিকুয়েন্টলি, নর্মালি, এরকম আরো আছে, এগুলো আমি পরে লিখে দিব, এখন এতটুকুই বুঝেন। এই যে অ্যাডভার্বগুলো কি করে, এই অ্যাডভার্বগুলো দিয়ে দেখেন সামটাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে আমি দাওয়াত খেতে যাই, নিয়মিত আমি স্কুলে যাই, আমি সবসময় কফি পছন্দ করি, আমি প্রায় গ্রামের বাড়িতে বাবা মাকে দেখতে যাই, আমি মাঝে মাঝে হাটে যাই, সাধারণত আমি খুব সকালে ঘুম থেকে উঠি। এই প্রত্যেকটা শব্দ আমাদের হ্যাবিট বোঝায়, যে কাজটা আমি প্রায়ই করি, সাধারণত করি, সবসময় হ্যাবিট বোঝায়, এগুলো দিয়ে হ্যাবিট বোঝায়। তো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যেহেতু হ্যাবিট বোঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এই জন্য এরা যেহেতু যখন থাকে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন এরা বসবে কই, এরা বসে কোথায়, এদেরকে বসানোর কয়েকটা জায়গা আছে। দেখেন, একটা জায়গা হলো যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসে, যেমন হি হি রেগুলারলি ওয়াক্স, সে নিয়মিত হাঁটেন। নিয়মিত হাঁটেন বাক্যটা বড় করলাম না, ছোট করেই বুঝি। এই যে সাবজেক্ট এবং হচ্ছে ভার্ব, এই দুইটার মাঝখানে আমরা দেখবো এরকম ভাবে অ্যাডভার্ব বসতে পারে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে অ্যাস হয়েছে। সো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এখানে কি থাকতে পারে, একটা অ্যাডভার্ব থাকতে পারে। এখন এই অ্যাডভার্বটা যে শুধু এখানেই থাকতে পারে বিষয়টা এমন না। আমি চাইলে বাক্যটাকে এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারতাম যে রেগুলারলি হি ওয়াক্স, কোনো সমস্যা নাই। যদি আমি এইভাবে বলতাম যে হি ওয়াক্স রেগুলারলি, তাতেও কোনো প্রবলেম নাই। অ্যাডভার্বগুলোকে একটা সেন্টেন্সের মধ্যে 5টা জায়গায় বসানো যায়, এগুলো আমি পরে দেখাবো। আপাতত এই 3টা মনে রাখেন, যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসতে পারে, সাবজেক্টের আগে বসতে পারে, আবার এরকম ভার্বের পরেও বসতে পারে, আপাতত এই 3টা জায়গা চিনে রাখেন, আর বাকি 2টা আমি পরে দেখাবো একটা সময়। ওকে, তাহলে যদি কখনো দেখা যায় সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিছু বসছে, এটা অ্যাডভার্ব হবে। এই বিষয়টা কি আমরা পারবো না মনে রাখতে? পারবো কিনা বলেন? আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, আমার একটু পরে আবার রিটেন ব্যাচের ক্লাস আছে। আমরা মঙ্গলবারে ঠিক এখান থেকে শুরু করব। আপনাদের কাজ হবে এই পর্যন্ত যা যা পড়ালাম বাসায় পড়ে রিভিশন দিয়ে মাথায় রাখতে। আমি কিন্তু প্রথম দিকে এরকমের খুব বেসিক জিনিসপত্র পড়াবো, যেমন অ্যাজ বাই অ্যাজ, এটা আপনারা জানতেন তবু পড়িয়েছি, এটা বেসিক। ওই বেসিক না জানলে তো বাকি কথা আমি বলতে পারবো না। তো আগে ওইটা শিখাবো, তারপরে যত দূর যাওয়া দরকার যাব। তো ভয় পাওয়ার কিছু নাই। মঙ্গলবার ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তী ক্লাসে যুক্ত হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।